এসো গল্প পড়ি এখন স্পটিফাইতে। অ্যাড ফ্রি গল্প শোনার জন্য এখনই আমাদের ফলো করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। রারহু বাংলার লাল মাটির বুক চিরে চলে যাওয়া একাকী পথ, যেখানে মিশে আছে এক প্রাচীন রক্তপলাশ গাছ আর এক অভিশপ্ত ঝোপের থমথমে নীরবতা। লোকে বলে সেখানে অসময়ে পা দিলে ছায়ারা নাকি শরীর ছেড়ে অন্য কারো বশ হয়ে যায়, কিন্তু সেই অন্ধকারের চেয়েও কি বেশি ভয়ানক মানুষের ভেতরে লুকিয়ে থাকা লোভ, টাকা, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার বেড়া জালে হারিয়ে যাওয়া এক নিষ্পাপ প্রেম, আর কোপাই নদীর অতল জল থেকে উঠে আসা এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের গল্প। আজকের গল্প পাঠ আবহ এবং একটি চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে বর্ণিশা, প্রভাকর, দেবস্মিতা, তানিশা, সায়ন্তন, সৌরিন ও শঙ্কু। শব্দ সংযোজন শঙ্কু, কভার ডিজাইনে ইনসেন আর্ট। শুরু হচ্ছে শ্রী সৌমেন পাত্রর কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কুহু। রারো বাংলার বুক চিরে চলে গেছে লাল মাটির পথ। দুপাশে শুষ্ক রুক্ষ জমি, কাঁটা ঝোপ, আর মাঝে মধ্যে কঙ্কালের মতো মাথা তুলে দাঁড়িয়ে থাকা তাল গাছের সারি। গ্রীষ্মে এই মাটি আগুনে পুড়ে তামাটে বর্ণ হয়ে যায়, আর বসন্তে যখন চারিদিকের জঙ্গল শান্ত থাকে, ঠিক তখনই কোপাই নদীর বাঁকে থাকা একটা নির্দিষ্ট অঞ্চল অদ্ভুত এক রূপ ধারণ করে। গ্রামের মানুষ সেই অঞ্চলটাকে ডাকে কালনাগিনী ঝোপ বলে। সেখানে এক বিশাল বহু প্রাচীন রক্তপলাশ গাছ দাঁড়িয়ে আছে। বসন্তে যখন সেই গাছে ফুল ফোটে, দূর থেকে মনে হয় যেন আস্ত জঙ্গলটা রক্তে ভিজে গেছে। দিনের বেলাতেও ওই চত্বরে কেমন যেন একটা থমথমে হিম শীতল নীরবতা বিরাজ করে। পাখিরাও ওই গাছের ডালে বসতে ভয় পায়। গ্রামের বুড়োরা বলে ওটা নাকি অলুক্ষণে জায়গা, ওখানে অসময়ে পা দিলে মানুষের ছায়া নাকি শরীর ছেড়ে অন্য কারো বশ হয়ে যায়। এই পলাশডাঙ্গা গ্রামেরই এক প্রান্তে ভাঙা মাটির ঘরে কুহুর বাস। তারা ছিল সম্পন্ন জমিদার বংশ, কিন্তু গ্রহের ফেরে বাবা মাকে হারিয়ে এখন বড্ড অসহায় তার জীবন। বাবার কিছু সম্পত্তি এখনো তার নামে আছে, তাই দয়া করে কাকা তাকে এই মাটির ঘরেতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। অন্যদিকে গ্রামের এক চাষি পরিবারের ছেলে সৌমেন, তার মা মারা গেছেন সেই ছোটবেলাতে। বাবাকে সে হারিয়েছে বছর 5 আগে। নিজের বলতে এক দুঃসম্পর্কের পিসি। এই পিসি তারপর থেকে তাকে আগলে আগলে রেখেছে, তবে তাঁরও বয়স হচ্ছে। ছোটবেলা থেকেই কোপাইয়ের ঘাটে লাল মাটির আলপথে দুজনে একসঙ্গে বড় হয়েছে। সেই শৈশবের সখ্যতা কখন যে কৈশোর পেরিয়ে ভরা যৌবনে এক নিবিড় ভালোবাসায় রূপ নিয়েছে তা তারা নিজেরাও টের পায়নি। কিন্তু গ্রামীণ সমাজ আর জাতপাতের দেওয়াল তাদের এই প্রেমকে সহজ চোখে দেখেনি। বিশেষ করে কুহুর কাকা, যে সবসময় তককে তককে থাকে কখন কুহুকে কোনো বুড়ো বরের গলায় ঝুলিয়ে দিয়ে নিজের দায়মুক্ত করবে আর তার সব সম্পত্তি নিজে ভোগ করবে। বিকেলের আলো তখন মরে আসছে। সূর্যটা কোপাই নদীর ওপারে রক্তিম আভা ছড়িয়ে ডুবুডুবু। কুহু আঁচলে হাত মুছে দ্রুত পায়ে হেঁটে আসছিল কালনাগিনী ঝোপের দিকে। তার বুকের ভেতরটা দুরুদুরু কাঁপছে। সৌমেনের কলকাতা চলে যাওয়ার আগে আজ তাদের শেষ দেখা। সৌমেনদা, ও সৌমেনদা, কোথায় লুকিয়ে আছো গো? সন্ধে নেমে গেল যে। গাছের ছায়াগুলো কেমন মাকড়সার ঠ্যাঙের মতো লম্বা হয়ে আসছে, দেখেছো? আমার বড্ড ভয় করছে। এবার বেরো না, আর খেলা করো না আমার সাথে।
ভয় পেয়েছিস? তুমি একটা আস্ত পিশাচ সৌমেনদা। এভাবে কেউ ভয় দেখায় এই সাজের বেলা, তাও আবার এই কাল লাগেনি ঝোপের মুখে। উফ, জানো না, নয়নতারা পিসি বলেছে এ সময় এখানকার বাতাস গায়ে লাগলে অনর্থ হয়। ধুর পাগলি, তোর ওই নয়নতারা বুড়ি নিজেই একটা জ্যান্ত ডাইনি। সারাদিন শ্মশানের মরা পোড়া কাঠ কুড়ায় আর ছাইপাশ মেখে গায়ের ছাপোষা মানুষকে ভয় দেখায়। আর আমি থাকতে তোর কিসের ভয় রে কুহু? আমার এই ছাতিটা থাকতে তোকে কোনো ভূত ছুঁতে পারবে ভেবেছিস? সত্যি বলছো সৌমেনদা? কোনো দিন আমায় একা ফেলে চলে যাবে না তো? এই যে আজ রাতে তুমি কলকাতা ট্রেনে চাপবে, বড় শহর, কত আলো, কত সুন্দরী সুন্দরী মেয়েরা সেখানে ঘুরে বেড়ায়, তাদের ওই মায়ায় পড়ে এই গেঁয়ো কালো মেয়েটাকে তুমি একেবারে ভুলে যাবে না তো? আমার যে বড্ড ভয় লাগে গো। এই কোপাই নদীর জল যদি উল্টো দিকে বইতে শুরু করে, এই রক্তপলাশ গাছ যদি ফুল ফোটানো বন্ধ করে দেয়, তাও তোকে আমি ভুলবো না কুহু। এই শহরের বড় চাকরিটা শুধু আমাদের ভাগ্য বদলাবার জন্য। কয়েকটা মাস শুধু সবুর কর, আমি নিজের পায়ে দাঁড়িয়েই ফিরে আসব, আর বুক ফুলিয়ে তোকে নিজের করে ঘরে তুলব। তোর জন্য গাছের একদম উঁচু ডাল থেকে একটা তাজা রক্তলাল পলাশ ফুলের গোছা পেড়ে এনেছি। সৌমেন কুহুর চুলে ফুলটা গুঁজে দিল। ঠিক তখনই দূর থেকে একটা শিয়ালের দীর্ঘ কর্কশ ডাক ভেসে আসে। কুহু একটু শিউরে উঠে নিজের মাথায় হাত দিয়ে ফুলটা চেপে ধরে বলে, উফ, শিয়ালটা যেন কেমন অমঙ্গলে সুরে ডেকে উঠল। আর আর সৌমেনদা, এই ফুলটা কেমন যেন, পলাশ ফুলে তো কোনো গন্ধ থাকে না, কিন্তু এই এই ফুলটা থেকে কেমন যেন একটা আষ্টে কাঁচা রক্তের গন্ধ বেরোচ্ছে না? কেমন যেন দম আটকে আসছে আমার। ধুর, তোর সব ব্যাপারেই অতিরিক্ত বাড়াবাড়ি। ফুলে আবার রক্তের মতো গন্ধ ছাড়ে নাকি? পচা পাতার গন্ধ হবে হয়তো। চল, তোকে গায়ের সীমানা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। রাতে আবার তোদের পাড়ার ওই ভোলাটা যদি আমাদের একসাথে দেখে ফেলে, তবে তোর কাকার কানে কথা তুলতে 1 মিনিট সময় নেবে না। ভোলাদা মানুষটা খারাপ নয় সৌমেনদা, ও একটু বোকাশোকা হতে পারে, কিন্তু মনটা তো পরিষ্কার। ও তো আমায় নিজের বোনের মতোই দেখে। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমার এই একলা দিনগুলো যে কিভাবে কাটবে ভাবলেই যে আমার বুকটা কেঁপে উঠছে সৌমেনদা। সৌমেন কুহুকে সান্ত্বনা দিয়ে গ্রামের মূল রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। কুহু ধীর পায়ে নিজের বাড়ির পথ ধরল। সৌমেনও উল্টো পথে হাঁটা দিল, কিন্তু সে একবারের জন্য পিছন ফিরে খেয়াল করল না কুহুর চুলে গোঁজা সেই লাল পলাশ ফুলটা থেকে সত্যি সত্যি টপ টপ করে গাঢ় লাল রঙের চটচটে তরল ঝরে পড়ছে লাল মাটিতে। আর তাদের দুজনে চলে যাওয়ার ঠিক পরপরই সেই কালনাগিনী ঝোপের ঘন অন্ধকার থেকে এক কুঁজো বিভৎস অবয়ব লাঠি ঠকঠক করতে করতে বেরিয়ে এলো। তার মাথার সাদা চুলগুলো উস্কো খুস্কো, পরনে একটা তালি মারা নোংরা থান কাপড়। সে আর কেউ নয়, গ্রামেরই দাই বুড়ি এবং ওঝার সহকারী নয়নতারা। নয়নতারা বুড়ি নিজের কোটরে ঢুকে যাওয়া জলজলে চোখ দুটো মেলে মাটিতে পড়ে থাকা ওই রক্তের মতো তরলটার দিকে তাকালো। তারপর এক অলৌকিক অতি প্রাকৃতিক ভারী গলায় হেসে উঠল। মেলামেশা, বড় মেলামেশা। রক্তের টান, বড় শক্ত টান রে সৌমেন। কুহুর কপালে রাজযোগ নেই রে ছ্যামরা। কুহুর কপালে আছে ঘোর রক্তযোগ। কোপাইয়ের জল লাল হবে, এই পলাশ ডাঙার মাটি আরো লাল হবে। বিশ্বাসঘাতকতার বীজ বোনা হয়ে গেছে। কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না।
ঠিক সেই রাতেই সৌমেন কলকাতার ট্রেনে চেপে বসল। ট্রেনের জানালার বাইরে চেয়ে এসে দেখছিল কিভাবে পিছিয়ে যাচ্ছে তার পরিচিত চেনা গ্রাম, কোপাই নদীর চর, আর অন্ধকারের বুকে হারিয়ে যাওয়া কালনাগিনী ঝোপ। সে এক নতুন জীবনের দিকে পা বাড়ালো, কিন্তু ট্রেনের সেই অন্ধকার কামরায় বসেও সৌমেনের নাকে বারবার আসছিল সেই অদ্ভুত আষ্টে গন্ধটা, যা সে কুহুর চুলে গোঁজা পলাশ ফুল থেকে পেয়েছিল, কিন্তু মুখে স্বীকার করেনি। সে জানত না এই গন্ধটা কোনো ফুলের নয়, এটা আসলে তার নিজেরই আসন্ন ধ্বংসের পূর্বাভাস। কলকাতা একটা যান্ত্রিক অজগর সাপের মতো শহর। পলাশডাঙ্গার লাল মাটির শান্ত ছেলে সৌমেন যখনই শহরের বুকে প্রথম পা রাখল, প্রথম তার দম বন্ধ হয়ে আসত। পিচ ঢালা তপ্ত রাস্তা, ট্রামের অবিরাম ঝনঝনানি, আর চেনা অচেনা মানুষের এই অন্তহীন ভিড়ে সে বড় একা বোধ করত। মেসের এক চিলতে স্যাঁতস্যাঁতে ঘরে বসে টিমটিমে হলদেটে আলোয় যখন সে ডায়েরি লিখত, পাতার ভাঁজে শুকিয়ে যাওয়া কুহুর দেওয়া অনেকগুলো লাল পলাশ ফুল স্পর্শ করে সে বিড়বিড় করে বলতো, আমি ফিরবো কুহু, খুব তাড়াতাড়ি ফিরবো। এই শহরের ইট পাথর আমায় ধরে রাখতে পারবে না। কিন্তু কলকাতা শহরের এক অদ্ভুত মায়াবী ক্ষমতা আছে। এই শহর যেমন মানুষকে এক নিমেষে ভিখারি বানাতে পারে, তেমনি এক রঙিন আলো, চোখ ধাঁধানো বৈভব আর প্রাচুর্যের লোভ মানুষের ভেতরের সুপ্ত বিবেকটাকেও খুব সূক্ষ্মভাবে খুন করে দিতে পারে। সৌমেন একটা বড় কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরি পেল। মাইনেটা তার কাছে অনেকটাই বেশি, কিন্তু শহরের বিলাসবহুল জীবনযাত্রার সামনে তা কিছুই নয়। যত দিন যেতে লাগলো, সৌমেন দেখতে পেল এখানে ক্ষমতার জোর আর টাকার জোরই শেষ কথা, সরলতার বিশেষ কোনো মূল্যই নেই। আর ঠিক এই মানসিকভাবে দুর্বল হওয়ার সময়ে সৌমেনের জীবনে প্রবেশ ঘটল ললিতার। ললিতা সেন কোম্পানির মালিক রণদেব সেনের একমাত্র কন্যা। রূপের চেয়েও ললিতার বড় অহংকার ছিল। তার বাবার অগাধ সম্পত্তি, বিলাসবহুল গাড়ি আর সমাজের উচ্চস্তরে অবাধ যাতায়াত। ললিতা যা চাইতো তাই পেত। আর সৌমেনের মতো সুদর্শন ধারালো চেহারার এক গ্রাম্য যুবককে নিজের বশ করার মধ্যে সে এক অদ্ভুত রোমাঞ্চ খুঁজে পেল। সৌমেন প্রথমে ললিতার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু ললিতার দেওয়া দামি পারফিউম, নামি রেস্তোরাঁ ডিনার আর বিলাসবহুল গাড়ির চাকার গতিতে সৌমেনের সরলতা ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করল। সে বুঝতে পারল ললিতাকে আপন করতে পারলে সে এক রাতেই কোটিপতি হয়ে যাবে, তাকে আর তিল তিল করে খাটতে হবে না। এক সন্ধ্যায় কলকাতার এক নামী ক্লাবে রুফটপ পার্টি চলছিল। ললিতা একটা মায়াবী নীল রঙের ওয়েস্টার্ন ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে সৌমেনের খুব কাছে এসে দাঁড়ালো। বাতাসে দামি ফরাসি পারফিউমের কড়া মাদকতাময় গন্ধ। ললিতা হালকা হেসে সৌমেনের শার্টের কলারটা একটু ঠিক করে দিয়ে বলল, কি ব্যাপার সৌমেন, তোমাকে আজ বড্ড গম্ভীর দেখাচ্ছে। এই লাইট, মিউজিক, এই লাক্সারিয়াস লাইফস্টাইল, এগুলো কি এখনো তোমার ভালো লাগছে না, নাকি সেই অজপাড়া গায়ের কথা মনে পড়ছে? সৌমেন একটু অপ্রস্তুত হয়ে গ্লাসে দ্রুত চুমুক দিয়ে বলল, না ললিতা, সেসব কিছু নয়। আমি তো এখন এই শহরেরই অংশ। গ্রামের কথা ভাবার সময় কোথায়? আমি অতীত নিয়ে পড়ে থাকার মানুষ নই। দ্যাটস লাইক এ স্মার্ট বয়। শোনো সৌমেন, আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। বাবা আমাদের সম্পর্কের কথা জানেন, আর তিনি চান তুমি এই কোম্পানির পার্টনার হও। কিন্তু তার একটা ছোট্ট শর্ত আছে, তোমাকে পুরোপুরি কলকাতার মানুষ হতে হবে। তোমার এই ব্যাকডেটেড গ্রামের ভাঙা বাড়ি, ওখানকার চাষাভুষো চেনা লোকজন, সব কিছুর সাথে সম্পর্ক চিরকালের মতো চুকিয়ে দিতে হবে। পারবে তো? কথাগুলো শুনেই
সৌমেন বুকের ভেতরে একটা তীব্র মোচড় অনুভব করে। চোখের সামনে 1 সেকেন্ডের জন্য কুহুর নিষ্পাপ মুখটা ভেসে ওঠে, কিন্তু লোভের পাল্লা যে বড্ড ভারী। আমি তো আমার অতীতকে ওখানেই ফেলে এসেছি। গ্রামে আমার নিজের বলতে তেমন কেউ নেই। কটা পৈতৃক জমি আছে, ওগুলো বিক্রি করে দিলেই চ্যাপ্টার চিরকালের মতো ক্লোজ। আই নিউ ইট, জানতাম তুমি বুদ্ধিমান। তাহলে সামনের সপ্তাহেই আমরা তোমার গ্রামের বাড়ি যাচ্ছি। তোমার জমিগুলো বিক্রি করে দাও। আর হ্যাঁ, বাবা খোঁজ নিয়ে জেনেছেন তোমার গ্রামে নাকি একটা পুরনো জমিদার বাড়ি আছে, ওটা নাকি খুব সস্তায় বিক্রি হচ্ছে। আসলে বাবা ওটা কিনে আমাদের গিফট করতে চান। আমরা ওখানে গিয়ে কিছুদিন থাকবো আর জমি বিক্রির পেপারসগুলো রেডি করব। সাথে ওই জমিদার বাড়িটা কেনার ডিলটাও ফাইনাল করে ফেলবো। ওটাকে একটা গ্র্যান্ড হেরিটেজ রিসর্ট বানানো যাবে। জমিদার বাড়ি? ওটা তো পলাশডাঙ্গার শ্মশান ঘাটের পাশে ললিতা, গান লাগেনি ছোপের দিকে। ওখানকার পরিবেশ একদম ভালো নয়। গ্রামের কোনো মানুষ সন্ধ্যার পর ওদিকে যায় না। ও কাম অন সৌমেন, তুমি কি এখনো সেই ভূতের গল্প বিশ্বাস করো? আমি ললিতা সেন, আমার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই। আর ওই শ্মশান টশান ওসব জাস্ট ইলিউশন। বাস, আর কোনো কথা নয়। তাহলে এটাই ফাইনাল, আমরা পরের সপ্তাহেই পলাশডাঙ্গা যাচ্ছি। সৌমেন বাধ্য হয়ে ললিতার কথাতে সায় দিল। সেই রাতে যখন সে তার মেসের ঘরে ফিরল, আলমারির নিচ থেকে নিজের পুরনো ডায়েরিটা বের করে। ইদানিং গ্রামের সঙ্গে যোগাযোগ আর নেই বললেই চলে। প্রথম প্রথম চিঠিপত্র লেখালেখি চলেছিল, তবে ললিতার কাছাকাছি আসার পর সেই পাঠও এখন চুকে গেছে। ডায়েরির পাতা খুলতেই শিউরে উঠল সৌমেন। কুহুর দেওয়া সেই শুকনো পলাশ ফুলগুলো, যা এতকাল খয়েরি আর মৃত হয়ে গিয়েছিল, আজ অলৌকিকভাবে সেটা কাঁচা রক্তের মতো টকটকে লাল আর তাজা হয়ে আছে। ঘরটার তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেছে। সৌমেনের মনে হলো জানালার বাইরে থেকে খুব মৃদু, অত্যন্ত ক্ষীণ একটা কান্নার আওয়াজ বাতাসে ভেসে আসছে, যেন চাপা স্বরে কেউ কাঁদছে। সৌমেন চরম ভয় পেয়ে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল ঘরের কোণে। চোখ বন্ধ করে নিজেকে বোঝালো, না না না, এ আমার মনের ভুল। কুহু একটা অতীত। ললিতাকে বিয়ে করলে আমি রাজপ্রাসাদে থাকব। একটা গেঁয়ো মেয়ের জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারি না। ঠিক 1 সপ্তাহ পর পলাশডাঙ্গা গ্রামে ধুলো উড়িয়ে একটা বিলাসবহুল কালো রঙের দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল ললিতা আর সৌমেন। ললিতার পরনে জিন্স আর টপ, চোখে দামি সানগ্লাস। গ্রামের সাধারণ মানুষ জটলা পাকিয়ে দেখতে লাগলো তাদের। এই অদ্ভুত জুটিকে দেখতে সেই ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছিল ভোলা, সৌমেনের ছোটবেলার বন্ধু। ভোলার পরনে একটা ময়লা ধুতি, চোখে একরাশ বিস্ময় আর কষ্ট। সে দেখল সৌমেন গাড়ি থেকে নেমে ললিতার হাত ধরে হাসাহাসি করছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সৌমেনের দিকে এগিয়ে কাঁপা গলায় বলল, এই সৌমেন, তুই ফিরলি ভাই? কতদিন পর। কিন্তু সাথে উনি কে রে? কুহু যে প্রতিদিন কোপায়ের ঘাটে গিয়ে বসে থাকে, ও যে বলেছিল তুই ফিরলেই নাকি তোদের 4 হাত এক হবে। সৌমেন একই সঙ্গে বেশ বিরক্ত আর বিব্রত হলো। ললিতার সামনে নিজের স্টেটাস বাঁচাতে ভোলার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, ভোলা, তুই যেমন মূর্খ আর বোকা ছিলিস তেমনই আছিস। কুহুর সাথে আমার কিসের বিয়ে রে? ওসব ছোটবেলার ছেলে মানুষই ছিল। ললিতা আমার হবু স্ত্রী, শহরের মস্ত বড় ঘরের মেয়ে। কুহুকে বলে দিস ও যেন আমার নাম নিয়ে এসব ফালতু কথা গ্রামে না রটায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সৌমেন, এই নোংরা আনকালচার্ড লোকটা কে? আর ও কার কথা বলছে?
মাই গড, ইটস সো ডিসগাস্টিং। চলো এখান থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে। সৌমেন, তুই এত বড় বেইমান রে? যে মেয়েটা তোর জন্য বারব্রতের দিন উপোস করে থাকে, তুই ওই শহরের মেম সাহেবের টাকার লোভে তাকে ভুলে গেলি? ভগবান তোর বিচার করবে রে। তোর এই অহংকার না কুহুর চোখের জলে ভেসে যাবে, দেখে নিস। এই, মুখ বন্ধ কর ভোলা, একদম বেশি বাড়াবাড়ি করবি না, নইলে পুলিশ ডেকে তোকে এমন কেস দেব যে সারা জীবন সেই ঘরে পচবি। চলো ললিতা, এসব পাগলের কথায় কান দিও না। সৌমেন নিজের বাড়ির দিকে যায় না, বরং ললিতাকে নিয়ে গাড়িতে উঠে গ্রামের সেই পুরনো নির্জন জমিদার বাড়ির দিকে রওনা দেয়। দূর থেকে একটা বড় গাছের আড়াল থেকে তাদের দিকেই তাকিয়েছিল কুহু। কুহুর পরনে একটা ছেঁড়া মলিন সুতির শাড়ি, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ, কিন্তু তার চোখের সেই সরল ভালোবাসা উধাও হয়ে গেছে সবটা নিজের চোখে দেখে। সেখানে এখন জ্বলছে এক তীব্র অপমান আর চরম ঘৃণার আগুন। অপলক চোখে কিছুক্ষণ দূরের দিকে চেয়ে থাকে কুহু, তারপর এক সময় হাঁটা শুরু করে এলোমেলো পায়ে। তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, আকাশের কোণে জমছে এক অদ্ভুত কালচে লাল মেঘ, যা পলাশডাঙ্গার মানুষ আগে কোনোদিন দেখেনি। যেন কোনো এক মহাপ্রলয়ের রক্তিম প্রস্তুতি শুরু হয়েছে এই অভিশপ্ত মাটির বুকে। নিয়তির চাকা যখন ঘুরতে শুরু করে, তখন মানুষের তৈরি সমস্ত অহংকার আর প্রাচুর্যের দেওয়াল খড়কুটোর মতো ভেসে যায়। পলাশডাঙ্গার আকাশে সেই বিকেলে যে মেঘ জমেছিল তা কোনো সাধারণ বর্ষার মেঘ ছিল না, সেটা ছিল এক আসন্ন ঝড়ের কালো চাদর, যা এই গ্রামের সমস্ত পাপকে নিজের আঁচলে ঢেকে নিতে আসছিল। এদিকে গ্রামের অন্য প্রান্তে সেই বিশাল জরাজীর্ণ জমিদার বাড়িতে এসে উঠেছে সৌমেন আর ললিতা। বাড়িটা বহু বছরের পুরনো, দেওয়ালের চুনকাম খসে পড়েছে, চারিদিকের থামগুলোতে শ্যাওলা আর লতা গুল্মের জট। তবে ললিতার বাবা ইতিমধ্যে লোকজন লাগিয়ে বাড়িটা বসবাসের উপযোগী করে তুলেছে ওদের জন্য। ভেতরের ঘরগুলো এত বড় আর অন্ধকার যে দিনের বেলাতেও হ্যারিকেন জ্বালাতে হয়। ললিতা অবশ্য এসবের তোয়াক্কা না করে তার শহরের আভিজাত্য নিয়ে ব্যস্ত। তার বাবা কলকাতা থেকে দুজন কাজের লোক আগেই পাঠিয়ে দিয়েছিলেন, রামু আর হরে। তারাই সব তদারকি করছে। রাত তখন 9:30, বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এসব গ্রাম্য অঞ্চলের অন্ধকার কলকাতার চেয়ে অনেক বেশি ঘন আর রহস্যময়। জমিদার বাড়ির একতলার বড় হল ঘরে ললিতা আর সৌমেন ডিনার টেবিল সাজিয়ে বসেছে। দামি মোমবাতির আলোতে ঘরটা কেমন যেন ভুতুরে দেখাচ্ছে। উফ সৌমেন, এই বাড়িটা তো আজ তো একটা হরর মুভির সেট। চারিদিকে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর এই বৃষ্টির শব্দে আমার মাথা একেবারে ধরে গেল। হরে, হরে, এক গ্লাস জল নিয়ে আয় তো। সৌমেন একটু অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলে, ললিতা, একটু আস্তে কথা বলো। এই বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে আছে তো, তাই একটু অন্যরকম লাগছে। আর রামুর শরীরটা নাকি সন্ধ্যার পর থেকে ভালো ঠেকছে না, ও ওদিকের ঘরে শুয়ে পড়েছে। উফ, রাখো তো রামুর বাহানা। শহরে থাকার অভ্যেস, এখানে এসে মন টিকছে না, তাই যত নাটক। আচ্ছা সৌমেন, একটা কথা বলো তো, আমরা যখন গাড়ি থেকে নামলাম ওই ওই ইডিয়েট লোকটা একটা মেয়ের কথা বলছিল না? কি যেন নাম? কুহু। কুহু, হ্যাঁ। কে ও? তোমার সাথে নাকি তার আবার বিয়ে হওয়ার কথা ছিল? সৌমেন ভিতরে ভিতরে কুহুর কথা শুনে একটা কাঁপুনি অনুভব করলো বটে, কিন্তু মুখে তা প্রকাশ করে না। সামলে নিয়ে বলে, আরে ও একটা পাগল মেয়ে ললিতা, ছোটবেলায় একসাথে খেলতাম তো, তাই কী সব ভুলভাল ভেবে বসেছিল। ওসব ছাইপাস তুমি মাথায় নিও না। তুমি ললিতা সেন, তোমার সামনে ওসব নোংরা গেও মেয়েদের
কোনো অস্তিত্ব আছে নাকি? খাও, খেয়ে শুয়ে পড়ো। কাল সকালেই আবার জমিগুলো বিক্রির ব্যাপারে ছোটাছুটি করতে হবে আমায়। ডিনার শেষ করে তারা দোতলায় বড় রাজকীয় বেডরুমে চলে গেল। ঘরের মাঝখানে একটা বিশাল সেগুন কাঠের খাট। ললিতা বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল, কিন্তু সৌমেনের চোখে ঘুম নেই। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি কিছুটা কমে এসেছে বটে, কিন্তু বাতাসটা বড্ড ভারী। বাতাসে কেমন যেন একটা চেনা গন্ধ। না, এটা কোনো ভেজা মাটির গন্ধ নয়, এটা সেই কাঁচা রক্তের মতো আষ্টে গন্ধ, যা সে সেই কালনাগিনী ঝোপের পলাশ ফুলে পেয়েছিল। হঠাৎ সৌমেন খেয়াল করল তার পায়ের নিচে মেঝের ওপর জল জমছে, কিন্তু ছাদ থেকে তো জল চুঁইয়ে পড়ছে না। টর্চ জেলে মেঝের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। মেঝেতে যে জলটা জমেছে তা সাধারণ জল নয়, ওটা কাদা আর শ্যাওলা মাখা নদীর জল। আর সেই জলের ওপর স্পষ্ট একজোড়া আলতা পরা পায়ের ছাপ তৈরি হচ্ছে একটা একটা করে, যেন কোনো অদৃশ্য নারী দরজার দিক থেকে হেঁটে সরাসরি খাটের দিকে এগিয়ে আসছে। আতঙ্কে সৌমেনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না। কে কে ওখানে? হরে, রামু, কে কে খেলা করছিস আমার সাথে? হ্যাঁ, কে? কোনো উত্তর এলো না, কিন্তু ঘরের ভেতরের তাপমাত্রা আচমকা এতটাই কমে গেল যে সৌমেনের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। সে দেখল খাটের ওপর ঘুমিয়ে থাকা ললিতার গায়ের চাদরটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য হাত ওটা টেনে সরিয়ে নিচ্ছে। সৌমেন কোনো মতে দৌড়ে গিয়ে ললিতার হাত ধরে ঝাঁকাতে লাগলো। ললিতা, ললিতা, ওঠো ওঠো ওঠো, দেখো ঘরে কেউ এসেছে। ললিতা! সৌমেন, মাঝরাতে কি পাগলামি শুরু করলে? ঘুমোতে দাও। ললিতা কথা শেষ করতে পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে একতলার হলঘর থেকে একটা বীভৎস আকাশ ফাটানো আর্তনাদ ভেসে এলো। ওটা রামুর গলা, একটা মানুষের চরম যন্ত্রণার ছটফটানির আওয়াজ, আর তারপরেই সব শান্ত। সৌমেন আর ললিতা দুজনেই স্থির হয়ে গেল। ললিতার মুখ থেকে সমস্ত অহংকারের রং মুহূর্তের মধ্যে উবে গেল। সে সৌমেনের হাতটা শক্ত করে চেপে ধরল। চলো, নিচে গিয়ে দেখতে হবে। ললিতা, আমার সাথে থাকো, একদম হাত ছাড়বে না। দুজনে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে একতলার হলঘরের দিকে নামতে শুরু করল। টর্চের আলোটা যখন তারা হলঘরের মেঝেতে ফেলল, তখন যে দৃশ্য তাদের চোখের সামনে ভেসে উঠল তা দেখে ললিতা নিজেকে আর ধরে রাখতে পারল না। ভয়ে চিৎকার করে উঠল। হলঘরের মাঝখানে রামু মরে পড়ে আছে। তার মৃত্যুর ধরনটা বীভৎস। হাতগুলো পেছনের দিকে মোড়ানো, ঘাটটা ভেঙে একদিকে কাত হয়ে আছে, আর চোখগুলো বিস্ফারিত, যেন সে ওদের দিকেই তাকিয়ে আছে। আর তার খোলা মুখের ভিতরে গুঁজে দেওয়া হয়েছে এক মুঠো টাটকা টকটকে লাল রক্ত পলাশ ফুল, যা থেকে তখনও তাজা লাল তরল টপ টপ করে মেঝেতে ঝরে পড়ছে। সেই মৃতদেহের ঠিক পিছনে দেওয়ালে রক্তের অক্ষরে বড় বড় করে লেখা, বিয়ের প্রথম উপহার, সৌমেনদা। অন্ধকারের একটা নিজস্ব ভাষা থাকে। শহর কলকাতায় যে অন্ধকারকে মানুষ কেবল আলোর অভাব মনে করে, পলাশডাঙ্গার এই আদিম জমিদার বাড়িতে সেই অন্ধকার এক জ্যান্ত রাক্ষসের মতো ফোনা তুলে দাঁড়িয়ে থাকে। রামুর নিথর দেহটার সামনে দাঁড়িয়ে সৌমেন আর ললিতা তখন পাথরের মূর্তি। টর্চের আলোটা কাঁপছে অনবরত। রামুর মুখের ভিতর গোঁজা রক্তপলাশ ফুলগুলো থেকে একটা পচা গন্ধ গোটা হলঘরের বাতাসকে ভারী করে তুলেছে। ললিতা সৌমেনের জামাটা খামচে ধরে মেঝেতে বসে পড়ল। তার শহুরে আভিজাত্য, অহংকার সব যেন রামুর ওই হাঁ মুখের অন্ধকারে তলিয়ে গেছে।
সৌমেন, রামন, রামন এই অবস্থা কে করলো? কে ওভাবে দেওয়ালে তোমার নাম লিখলো? আমায় আমায় এখান থেকে নিয়ে চলো সৌমেন। আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। আমার টাকা চাই না, রিসর্ট চাই না, আমি কলকাতা ফিরে যাব। শান্ত হও, শান্ত হও ললিতা, শান্ত হও। বাইরে এখন ঝড় উঠেছে, এই মাঝরাতে গাড়ি চালানো অসম্ভব। তাছাড়া হরে কোথায়? হরে, ওরে হরে, কোথায় গেলি রে? কিন্তু কোনো জীবিত মানুষের সাড়া পাওয়া গেল না। হরে যেন কর্পূরের মতো উবে গেছে এই অভিশপ্ত বাড়ি থেকে। বাকি রাতটুকু তারা দুজনে একতলার একটা ছোট ঘরে নিজেদের বন্দি করে রাখল। সৌমেনের হাতে একটা লোহার রড, আর ললিতা খাটের কোণে জবুথবু হয়ে বসে আছে। ঘরের দরজার বাইরে থেকে ওদের কানে সারা রাত ধরে ভেসে এলো অদ্ভুত সব শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ভেজা শরীর টেনে টেনে বারান্দায় হেঁটে বেড়াচ্ছে, আর তার পায়ের নুপুর জোড়া অবিরাম বেজে চলেছে। সকাল হলো। ঝড় থামলেও পলাশডাঙ্গার আকাশ থেকে সেই কালচে লাল মেঘ কাটল না। ভোরের আলো ফুটতেই সৌমেন আর ললিতা হরের খোঁজ না করেই গ্রামের রাস্তার দিকে দৌড় দিল। ঠিক তখনই রাস্তার মোড়ে পুরনো চণ্ডী মণ্ডপের সামনে তাদের পথ আটকে দাঁড়ালো নয়নতারা বুড়ি আর ভোলা। ভোলা সৌমেনের সামনে এসে রাস্তা আগলে দাঁড়িয়ে কিছুটা উপহাসের সুরেই বলল, কিরে সৌমেন, সাহেব সেজে গায়ে এলি যে কাল, এমন মুখটা চুন করে রেখেছিস কেন? মেম সাহেবের তো দেখছি ফ্যাশন ছুটে গেছে। তা রাত্রির বেলা জমিদার বাড়িতে ভালো ঘুম হলো তো? বলা, তুই সব জানিস। ওই বাড়িতে কে আছে বল? কে রামুকে ওভাবে মারলো? এসব নিশ্চয়ই তোদের চক্রান্ত। আর কুহু, কুহু কোথায়? ডাক কুহুকে, একটা বোঝাপড়া আমি করবই। কুহু কোথায়? এতক্ষণে কুহুর খোঁজ নেওয়া হচ্ছে রে ছ্যামরা। যে নদীকে সাক্ষী রেখে তুই তারে ভাব ভালোবাসার কথা কইছিলিস, সেই কোপাই নদীর গহীন জলে কুহু এখন শুয়ে আছে। কাল বিকেলে তোর গাড়ি যখন জমিদার বাড়িতে ঢুকলো, কুহু তারপরেই কোপাইয়ের জলে নিজের কলঙ্ক ধুয়ে ফেলেছে রে। ও এখন জলকুমারী। কি কি বললে? কুহু, কুহু মরে গেছে? ও গড! সৌমেন, তার মানে ওই মেয়েটার ভূত আমাদের ওপর বদলা নিচ্ছে। ও আমাদের মেরে ফেলবে। ভূত নয় গো মা জননী, এ হলো অতৃপ্ত অকাল মৃতা আত্মা। আক্রোশের আগুনে পুড়ছে সে। তোরা তার ভালোবাসার বাসর ভেঙেছিস, ও তোদের জীবন শ্মশান বানাবে। গায়ের রক্ত জল হওয়ার আগেই তল্লাট ছাড় ছ্যামরা, নইলে কুহুর নুপুরের আওয়াজ তোদের কান ফুঁড়ে মগজে ঢুকে যাবে। নয়নতারা বুড়ির কথা শুনে ললিতা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে সৌমেনকে টেনে নিয়ে গাড়ির দিকে ছুটল। কিন্তু গাড়ির কাছে পৌঁছাতেই সৌমেন দেখল বিলাসবহুল কালো গাড়িটার 4টে টায়ারই ধারালো কিছু দিয়ে চিরে দেওয়া হয়েছে, আর উইন্ডস্ক্রিনের কাঁচের ওপর কাদা দিয়ে লেখা, কোথায় পালাবে। উপায় না দেখে সৌমেন গ্রামের প্রবীণ ওঝা গদাই কাকাকে খবর দিতে বাধ্য হল। গদাই কাকা তন্ত্রবিদ্যায় পারদর্শী, ঝাড়ফুঁকো জানে। নয়নতারা বুড়িও তার অধীনেই কাজ করে। বিকালে গদাই কাকা যখন সেই জমিদার বাড়িতে পা রাখল, তার হাতের রুদ্রাক্ষের মালাটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। গদাই কাকা চারিদিকের দেওয়াল আর রামুর লাশের জায়গাটা পরীক্ষা করে গম্ভীর গলায় বলল, সৌমেন, তুই শুধু কুহুর মন ভাঙিসনি,
তুই একটা নিষ্পাপ জীবন বলি দিয়েছিস তোর লোভের যোগে। এই বাড়িতে যে অশরীরী প্রবেশ করেছে তাকে তাড়ানো আমার সাধ্যেরও অতীত। সে কোনো সাধারণ প্রেত নয়, সে মৃত্যুর মরণ ফাঁদ সঙ্গে নিয়ে এসেছে। ওঝা মশাই, ওঝা মশাই আমাদের বাঁচান। আমি তো কুহুকে চিনতাম না, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আমায় ওকে ক্ষমা করতে বলুন। আমি আমি আপনাকে অনেক অনেক টাকা দেব। টাকা? সব সময় টাকা দিয়ে সবকিছু ঠিক করা যায় না রে মা। ও এসেছে রক্তের ঋণ শোধ করতে। আজ অমাবস্যা, আজ রাতে কুহুর আত্মা তার পূর্ণ শক্তি লাভ করবে। যদি আজ রাতটা তোরা বেঁচে থাকতে পারিস তবেই রক্ষা। কাকা, কোনো পথ কি নেই? আমরা কি করব এখন? গদাই কাকা কয়েক মুহূর্ত কিছু যেন চিন্তা করলো। তারপর ঝুলি থেকে কিছুটা লাল সিঁদুর আর 3টে তামার তাবিজ বের করে সৌমেনের হাতে দিয়ে বলল, এই তাবিজগুলো তোরা পরে নে, আর এই সিঁদুর দিয়ে আমি তোদের শোবার ঘরের দরজায় আর জানালায় ললাট গণ্ডি টেনে দিচ্ছি। মনে রাখিস সৌমেন, আজ রাত 12টা থেকে 3টে, এই 3 ঘন্টা কুহু তোদের চোখের সামনে নানা মায়াজাল তৈরি করবে, তোদের চেনা মানুষের গলায় ডাকবে, বিভৎস রূপ দেখাবে। কিন্তু ভুলেও যদি কেউ ওই সিঁদুরের গণ্ডি পার হোস, তবে শরীর ছিঁড়ে রক্ত শুষে নেবে সে। গণ্ডির ভেতরে থাকলেও তোদের ছুঁতে পারবে না। গদাই কাকা তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে ঘরের সব জায়গা জুড়ে লাল সিঁদুরের একটা মোটা রেখা টেনে দিয়ে বিদায় নিল। সন্ধ্যা নামলো পলাশডাঙ্গায়। আজ অন্ধকারটা যেন আগের রাতের চেয়েও ঘন, নিশ্ছিদ্র আর প্রাণহীন। হরের শরীর গতকাল থেকেই ভীষণ খারাপ। রাতে এত কিছু হয়ে গেছে সে টেরও পায়নি। ধুম জ্বরের ঘোরে সে অচেতন ছিল। সকালে উঠে সব দেখে শুনে তার মুখ ভয়ে নীল হয়ে আছে। সে কোনো কথা বলছে না। গদাই কাকার নির্দেশ মতো সৌমেন, ললিতা আর হরে দোতলার সেই গণ্ডি কাটা ঘরে এসে ঢুকল। তারপর দরজাটা ভেতর থেকে খিল তুলে দিল। রাত 11টা। ঘরের কোণে একটা মাত্র মোমবাতি জ্বলছে। ললিতা আর সৌমেন খাটের ওপর জড়সড়ো হয়ে বসে আছে। সৌমেন খাটের পাশেই একটা লোহার রড রেখেছে, বিপদে পড়লে আত্মরক্ষার জন্য। হরে মেঝেতে বসে উদ্ভ্রান্তের মতো কি যেন সব বিড়বিড় করছে। এইভাবেই কাটল ঘণ্টাখানেক। বাইরের ঘড়িতে শব্দ করে 12টা বাজবার সঙ্গে সঙ্গে হঠাৎ হ্যারিকেনের আলোটা দপ করে একবার জ্বলে উঠেই নিভে গেল। টেবিলে আর এদিকে ওদিকে কিছু মোমবাতি জ্বলছিল, সেগুলো ফুঁ দিয়ে একে একে যেন নিভিয়ে দিল অদৃশ্য কেউ। সৌমেন খাটের ওপর বসে এবার ললিতাকে জড়িয়ে ধরল শক্ত করে। চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে শুরু করলো ওরা। একটু পরে হঠাৎ করে এই ঘরের ভেতরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো ভীষণভাবে, যেন ভূমিকম্প হচ্ছে। আর ঠিক তখনই ঘরের কড়িকাঠের ওপর থেকে একটা শব্দ ভেসে এলো ওদের কানে। এক টানা একটা শব্দ, যেন কড়িকাঠে কিছু একটা ঝুলছে। ভীষণ ভয়ে কোনো রকমে সাহস সঞ্চয় করে সৌমেন টর্চ জেলে আলোটা ছাদের দিকে ফেলতেই ললিতা এক বিভৎস চিৎকার করে উঠল। ছাদের কাঠের বিমের সঙ্গে উল্টো হয়ে ঝুলে আছে হরে। যে হরে এতক্ষণ তাদের পাশে খাটের নিচে মেঝেতে বসেছিল, সে আসলে হরে নয়। ছাদ থেকে ঝুলে থাকা আসল হরের চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, আর তার মুখ থেকে জিভটা সাপের মতো ঝুলে আছে। তাহলে এতক্ষণ গণ্ডির ভেতরে তাদের সঙ্গে যে বসেছিল সে কে? সৌমেন আর ললিতা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে খাটের নিচের অন্ধকারের দিকে তাকালো। টর্চের আলো সেখানে পড়তেই ওরা দেখল সেখানে এতক্ষণ বসে থাকা অবয়বটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে।
অবয়বটার সারা শরীর শ্যাওলা মাখা, আর শরীর বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে জলবিন্দু। এবার সে মুখটা তুলল। তারপর কাদা মাখা মুখের ভেতর থেকে একজোড়া জলজান্ত লাল চোখ সৌমেনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। কি গো সৌমেনদা, গন্ডি তো দরজায় দিয়েছ, ঘরের ভেতরের এই কুহুকে তাড়াবে কি করে? ভয় যখন মানুষের মগজে গিয়ে আঘাত করে, তখন মানুষের সব ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়। বন্ধ ঘরের ভিতরে মোমবাতির সেই ক্ষীণ কাঁপতে থাকা আলোয় সৌমেন আর ললিতা তখন জীবন্ত লাশ। ছাদ থেকে ঝুলছে হরের নিথর রক্তাক্ত দেহ, যার চোখ দুটো কোটর থেকে উপড়ে নেওয়া হয়েছে। আর খাটের পাশে গদাই কাকার কেটে দেওয়া সেই গণ্ডির ভেতরে দাঁড়িয়ে আছে কুহু। না, এ সেই চেনা শান্ত মিষ্টি কুহু নয়, এ হলো জলকাদা মাখা পচা গন্ধ ছড়ানো তার বিকৃত অশরীরী শরীর। তার ভেজা চুল থেকে টপ টপ করে রক্ত মিশ্রিত জল পড়ছে মেঝের ওপরে, আর সেই প্রতিটা ফোঁটা পতনের শব্দ যেন এক একটা কামানের গোলার মতো সৌমেনের বুকে এসে বিঁধছে। সৌমেন, বাঁচাও আমায়! ওটা ওটা গন্ডির ভেতরে কি করে এলো? ওঝামশাই তো বলেছিলেন ও ভেতরে আসতে পারবে না। সৌমেন, সৌমেন, কিছু একটা করো। ও ও আমার দিকে তাকাচ্ছে। ও গড, ও আমার দিকে এগিয়ে আসছে। সৌমেন! সৌমেন এবার বিছানা থেকে নেমে দাঁড়ালো, এক হাতে টর্চটা শক্ত করে ধরে আর অন্য হাতে বিছানার ঠিক পাশে রাখা লোহার রডটা তুলে কুহুর দিকে উঁচিয়ে কাঁপতে কাঁপতে বলে, কুহু, কুহু, তুই তো এমন ছিলি না। তুই তো আমায় ভালোবাসতিস। আমি আমি ভুল করেছি কুহু। আমি লোভে পড়ে ললিতাকে আমায় মেরে ফেল, আমায় মেরে ফেল কুহু, কিন্তু ললিতাকে ছেড়ে দে। ও তো কিছু জানে না কুহু। ভালোবাসা, হ্যাঁ? সৌমেনদা, ভালোবাসার কথা তুমি বলো, যে ভালোবাসাকে তুমি কলকাতার পিচঢালা রাস্তায় ছুঁড়ে ফেলেছ, তার দাম আজ উসুল করতে এসেছি। আর এই মেম সাহেব, টাকার গরমে তো ওর মাটিতে পা পড়ে না। সুখে সংসার করবে ও এখন তোমার সাথে। এই দেখ, দেখ বাসর ঘরের সজ্জা কেমন তৈরি করছি তোর জন্য, দেখ। কুহু তার দীর্ঘ তীরের মতো কালো নখযুক্ত হাতটা ললিতার দিকে বাড়িয়ে দিল। এবারে ললিতা চিৎকার করার সুযোগটুকুও পেল না। এক অদৃশ্য মহাশূন্যের টানে ললিতার শরীরটা খাট থেকে 4 ফুট উঁচুতে ভেসে উঠল। তার হাত পাগুলো এমন ভাবে মুচড়ে যেতে লাগলো যেন কেউ একটা প্লাস্টিকের পুতুলকে ভাঙছে। ললিতার চোখ দুটো অবর্ণনীয় যন্ত্রণায় ছিটকে বেরিয়ে আসতে চাইল। তার মুখ দিয়ে কেবল একটা গোঙানির শব্দ বেরোলো শুধু। আর তারপরেই তীব্র বেগে ললিতার শরীরটা ঘরের শক্ত দেওয়ালে আছাড় খেল। মগজ ছিটকে দেওয়ালের গা বেয়ে নেমে এলো মেঝেতে। ললিতা সেনের অহংকার আর আভিজাত্য 1 সেকেন্ডে একদলা মাংসে পরিণত হলো। সৌমেন নিজের চোখের সামনে ললিতার এই করুণ পরিণতি দেখে যেন উন্মাদের মতো হয়ে যায়। সে নিজের মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার করতে শুরু করল। কিন্তু কুহু ললিতাকে মেরেই শান্ত হলো না। সে এবার ধীরে ধীরে সৌমেনের দিকে এগোতে শুরু করলো। মেরে ফেল, আমাকেও মেরে ফেল কুহু। আমি আর পারছি না। এই এই নরক থেকে আমাকে মুক্তি দে। কুহু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার বিকৃত হিংস্র মুখটা আবার এক মুহূর্তের জন্য যেন সেই পুরনো কুহুর মতো নরম হয়ে এলো। শান্ত একটা গলা ভেসে এলো এবার অন্ধকার ভেদ করে। না সৌমেনদা,
এত সহজে তোমারে মরতে দেব না। বিশ্বাসঘাতকতার শাস্তি এত সস্তা তো হয় না। তোমাকে তিল তিল করে পড়তে হবে, যেমনটা আমি প্রতিটা রাত কেঁদে কেঁদে পড়েছি। যাও, এই ঘর থেকে বের হও, বের হও। তুমি তুমি মুক্ত, মুক্ত। হঠাৎই ঘরের দরজাটা শব্দ করে নিজে থেকেই খুলে গেল। বাইরের বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার। সৌমেন আর এক মুহূর্ত না ভেবে ললিতার লাশের ওপর দিয়ে লাফিয়ে ঘর থেকে বেরিয়ে অন্ধের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাইরে তখন ঝড় থেমে গেছে, কিন্তু কুয়াশা এত ঘন যে সামনের কিছুই প্রায় দেখা যাচ্ছে না। সৌমেন জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে লাল মাটির রাস্তা ধরে দৌড়াতে লাগলো। তার পরনে কেবল একটা ছেঁড়া কুর্তা, পায়ে জুতো নেই, পা কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। তার মগজে তখন শুধু একটা চিন্তাই ঘুরছে, যে করে হোক তাকে বাঁচতেই হবে। দৌড়াতে দৌড়াতে সৌমেন যখন গ্রামের সেই চণ্ডী মণ্ডপের সামনে এসে পৌঁছালো, তখন রাত আনুমানিক 2টো। সাথে সাথেই কুয়াশার মাঝখান থেকে হ্যারিকেন হাতে একটা অবয়ব তার দিকে এগিয়ে এলো। সৌমেন ভয়ে মাটিতে পড়েই যাচ্ছিল, কিন্তু হ্যারিকেনের আলোয় সে দেখল ভোলা। ভোলার মুখে আজ সেই বোকা বোকা ভাবটা নেই, পরিবর্তে চোখে এক অদ্ভুত আর ক্রূর শীতলতা। ভোলা ভাই আমার, আমায় বাঁচা। কুহু কুহু ললিতাকে মেরে ফেলেছে, ও হরেকে মেরে ফেলেছে। ও এবার আমায় মারবে। তুই আমায় তোর ঘরে লুকিয়ে রাখ ভাই, ভগবান তোর ভালো করবে। ভোলা হ্যারিকেনটা সৌমেনের মুখের কাছে এনে এক অদ্ভুত শান্ত অথচ কঠিন গলায় বলে উঠল, মেরে ফেলেছে তাই না? হ্যাঁ, আরে ললিতা তো মরার জন্যই গ্রামে এসেছিল রে, কিন্তু তুই বাঁচলি কি করে বলতো? ও শালা তোকে ছাড়লো কেন? তুই তুই এসব কি বলছিস ভোলা? তুই জানতিস গন্ডি কাজ করবে না? ভোলা এবার সজোরে হেসে ওঠে। সেই হাসির শব্দে এই নির্জন রাতে সৌমেনের শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে যায়। কাজ করবে কি করে রে পাগলা? গদাই ওঝা যে সিঁদুরটা দিয়েছিল তাতে আমি আর নয়নতারা পিসে মিলে শ্মশানের চিতার ছাই মিশিয়ে দিয়েছিলাম। চিতার ছাই মেশানো গন্ডি তো ভূতেদের দরজা খুলে দেয়। ওটা তো ফাঁদ ছিল রে সৌমেন, তোদের দুজনকে একসাথে মারার ফাঁদ। সৌমেন এবার বজ্রাহতের মতো থমকে গিয়ে ভোলার হাত ছেড়ে পিছিয়ে যেতে যেতে বলে, তুই তুই চিতার ছাই মিশিয়েছিস? কিন্তু কিন্তু কেন ভোলা? তুই তো আমার বন্ধু ছিলি, তুই কুহুর আত্মাটাকে কেন সাহায্য করছিস? ভোলার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু তার গলার আওয়াজ আরো হিংস্র হয়ে ওঠে। বন্ধু? তুই আমার বন্ধু ছিলি, কিন্তু কুহু কি ছিল আমার জানিস? হ্যাঁ, তুই তো শালা শহরে গিয়ে বড়লোক হওয়ার স্বপ্নে অন্ধ ছিলি। তুই জানতিস না যে বোকা ভোলাটা কুহুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কুহু তোকে ভালোবাসত বলে আমি কোনোদিন নিজের মনের কথা প্রকাশ করিনি। ভেবেছিলাম তুই ওকে সুখে রাখবি, আর তুই শালা লোভী, টাকার লোভে ওকে মরতে বাধ্য করলি। কুহু মরার আগে আমাকে সব বলে গেছে রে সৌমেন, সব বলে গেছে। তোকে সব বলে গেছে? মানে কি বলে গেছে ও? শুনলে তোর এই বেঈমান কলিজাটা ছিঁড়ে যাবে রে সৌমেন। তুই ভাবছিস কুহু শুধু তোর বিশ্বাসঘাতকতার জন্য মরেছে, তাই তো? না রে ভাই না, খেলাটা আরো অনেক বড়। ভোলার কথাগুলো সৌমেনের মাথার ভিতরটা ওলট পালট করে দিল। যে ভোলাকে সে সারা জীবন অবজ্ঞা করেছে, বোকা বলে হেসে উড়িয়ে দিয়েছে, সেই ভোলার ভিতরে এতখানি বিষ লুকিয়েছিল। রাতের অন্ধকার তখন আরো ঘন হয়ে আসছে।
কুয়াশার চাদর ভেদ করে দূর থেকে ভেসে আসছে কালনাগিনী ঝোপের সেই রক্তপলাশ গাছের পাতার খসখস শব্দ। বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাস ফেললে বুকটা কেঁপে উঠছে। সৌমেন পিছিয়ে যেতে যেতে একটা গাছের গুঁড়িতে ধাক্কা খেল। ভোলা হ্যারিকেনটা উঁচিয়ে ধরে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। না না না, এটা হতে পারে না। কুহু মরার আগে এমন কি সত্য বলেছিল যে আমি জানি না? ও তো আমার উপর রাগ করেই নদীতে ঝাঁপ দিল। বল, এটাই তো সত্যি? হ্যাঁ, তোর উপর রাগ করে? হ্যাঁ, তুই নিজেকে শালা বড্ড বড় ভাবিস না সৌমেন? ভাবিস তুই একাই বুদ্ধিমান আর এই গ্রামের মানুষগুলো হ্যাঁ সব মুখ্য। তুই শহরে গিয়ে ললিতার সাথে লটর পটর করতিস, আর এখানে কুহুর কাকা কি করছিল খবর রাখিস? কুহুর কাকা? সে আবার কি করবে? সে তো কুহুর বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছিল। বিয়ের সম্বন্ধ নয় রে বেঈমানের বাচ্চা। কুহুর কাকা আর ওই ললিতার বাবা রণদেব সেন, এরা দুজন মিলে কুহুকে জ্যান্ত মেরে ফেলার ব্যবস্থা করেছিল। তুই ভাবছিস ললিতা তোকে ভালোবেসে এই গ্রামে এসেছে? এই পলাশডাঙ্গার মাটির নিচে মস্ত বড় কয়লার খনি আছে রে সৌমেন, আর সেই খনির সিংহভাগ জমি কুহুর বাবার নামে, যা কুহুও জানতো না। তার কাকা কুহুকে জোর করে সই করিয়ে সেই জমি ললিতার বাবার কোম্পানির কাছে বেচে দিতে চেয়েছিল। আর কুহু যখন সবটা জেনে যায়, তোকে চিঠি লিখতে যায়, তখন তার কাকা আর রণদেব সেনের লোক মিলে কুহুকে মাঝরাতে তুলে নিয়ে গিয়ে। কি বললি? কুহুকে তুলে নিয়ে গিয়ে? তার মানে কুহু আত্মহত্যা করেনি? আরে সৌমেন, কুহু আত্মহত্যা করেনি। কাল বিকেলে তোদের গাড়ি এই গ্রামে ঢোকার আগে ওর কাকা আর ওই গুন্ডারা মিলে কুহুর মুখ বেঁধে কোপাই নদীর ঘাটে নিয়ে যায়। কুহু ওদের পা জড়িয়ে ধরে অনেক কাকতি মিনতি করেছিল। না 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 না, বাঁচার জন্য নয়, তোকে একটিবার দেখার জন্য, জানিস তো। ও শুনেছিল না ওই তুই কাল গ্রামে ফিরবি, সেই কারণে। আমায় মেরো না, আজ আমার সৌমেনদা ফিরবে, আমায় মেরো না, দয়া করো। আমি দূর থেকে শুধু ওকে একবার দেখবো, তারপর তোমাদের যা ইচ্ছা করো। আমি একবার শুধু দেখবো। কিন্তু ওই পিশাচগুলো কুহুর গলায় পাথর বেঁধে জ্যান্ত অবস্থায় ওকে কোপাইয়ের গভীরে ছুঁড়ে ফেলে দেয় রে, আর গায়ে রুটিয়ে দেয় কুহু নাকি কলঙ্ক ঢাকতে আত্মহত্যা করেছে। আমিও এসব জানতাম না কিছুই, কিন্তু নয়নতারা পিসি নিজের চোখে আড়াল থেকে সবটা দেখেছে, সেই আমায় সব খুলে বলেছে। সৌমেনের পায়ের তলার মাটি যেন এক নিমেষে সরে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে এলো। সে ভাবছিল কুহু তার উপর রাগ করে মরেছে, কিন্তু কুহুর এই বীভৎস খুনের পেছনে জড়িয়েছিল তার নিজের কাকা এবং ললিতার পরিবার। ললিতা তাকে ভালোবেসে বিয়ে করেনি। ললিতা আর তার বাবা তাকে ব্যবহার করেছিল এই গ্রামের জমির মালিকানা হাসিল করার জন্য। এরই মধ্যে নয়নতারা পিসি কুয়াশার ভেতর থেকে লাঠি ঠক ঠক করতে করতে বেরিয়ে আসে। দেখলি তো ছ্যামরা, পাপের কলসি কেমন কানায় কানায় ভরে উঠেছে। তুই টাকার লোভে যে মাগির আঁচল ধরেছিলিস, সে তোর কুহুর জীবনের চিতা জ্বালাতে এসেছিল। কুহু তোকে মারতে চায়নি রে সৌমেন, ও তো মৃত্যুর পরেও তোকে ভালোবাসে আগের মতোই। তাই ওই ঘর থেকে আজ তুই বেরিয়ে আসতে পেরেছিস। সৌমেন এবার মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, দু হাত দিয়ে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে হাহাকার করে ওঠে। ওরে আমার কুহুরে, আমি কি করলাম? আমি অন্ধ ছিলাম কুহু, আমি বুঝতে পারিনি। আমি নিজের হাতে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ভোলা হঠাৎ এগিয়ে এসে সৌমেনের পিঠে একটা জোরে ধাক্কা দিয়ে বলে ওঠে, এবার তোর পালা রে সৌমেন।
তুই কুহুর মন ভেঙেছিস, তুই কুহুর মৃত্যুর কারণ। তোকে এবার কুহুর কাছে যেতে হবে। চল 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 চল, ওই রক্তপলাশ গাছ তোর জন্য অপেক্ষা করছে রে। না না, আমি মরতে চাই না। ভোলা, আমায় ছেড়ে দে, আমি প্রায়শ্চিত্ত করব। আমি তোর নামে সব সম্পত্তি লিখে দেবো, শুধু আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা। হঠাৎ সৌমেনের মনে হলো চারিদিকের কুয়াশা ভেদ করে এক অসহায় ক্লান্ত স্বর ভেসে আসছে অনেক দূর থেকে। আমার বড় একলা লাগে গো জলের তলায়। তুমি না বলেছিলে কোনো দিন আমায় একা ফেলে যাবে না? কেন কেন এমন করলে সৌমেনদা, কেন? সৌমেন বিস্ফারিত চোখে দেখল চণ্ডীমণ্ডপের ছাদ থেকে, গাছের ডাল থেকে, চারিদিকের অন্ধকার থেকে দলে দলে রক্তপলাশ ফুল ঝরে পড়ছে মাটিতে। আর সেই ফুলের স্তূপের মাঝখান থেকে যেন হেঁটে আসছে কুহু। তার শাড়িটা ছেঁড়া, গা বেয়ে রক্তের স্রোত বইছে, কিন্তু তার মুখে এক মায়াবী অতি প্রাকৃতিক রূপ। সে সৌমেনের দিকে নিজের কঙ্কালসার হাত দুটো বাড়িয়ে দিতে চাইছে যেন। কুয়াশার চাদর চিরে যে কুহু এগিয়ে আসছিল, তার অবয়বটা অলৌকিক হলেও চারপাশের পরিবেশটা ছিল চরম বাস্তব। বাতাসে পচা পাঁক আর জমাট বাঁধা রক্তের এক তীব্র উগ্র গন্ধ চারপাশকে আচ্ছন্ন করে ফেলেছিল। ভোলা, নয়নতারা পিসি, তোমরা আমায় আর ভয় দেখিও না। আমি জানি আমি অপরাধী, কিন্তু কুহুর খুনের সাথে আমার কোনো যোগ ছিল না। আমি তো শুধু টাকার লোভে অন্ধ ছিলাম। ক্ষমা? তোর ভুলের কোনো ক্ষমা নেই রে সৌমেন। বলা বলা, আর দেরি করিস না, দড়িটা বের কর। ভোলা এবার কোমরের পেছন থেকে একটা মোটা কাছি দড়ি বের করে। তার চোখ দুটো আক্রোশে লাল। হ্যাঁ সৌমেন, কুহুর আত্মা তোকে নিজের হাতে মারবে না, ও পবিত্র। তোর শাস্তি আমি নিজের হাতে দেব। ওই রক্তপলাশ গাছের ডালে আজ তোকে ঝুলতে হবে রে সৌমেন। ভোলা দড়িটা নিয়ে সৌমেনের দিকে এগোতে শুরু করলো। আবারও সৌমেনের কানে ভেসে এলো সেই অলৌকিক স্বর। এরা তোমায় মেরে ফেলবে সৌমেনদা, মেরে ফেলবে তোমায়। পালাও পালাও এখান থেকে, পালাও সৌমেনদা, পালাও পালাও এখান থেকে। সৌমেন বেশ বুঝতে পারল কুহু তাকে মারতে চায় না, কিন্তু কুহুকে এইভাবে হারানোর জ্বালা থেকে ভোলার ভেতরের সুপ্ত হিংস্রতা আর আক্রোশ জেগে উঠেছে। আর কুহু এখনো তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। সৌমেন আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করল। সে মাটি থেকে এক মুঠো বালি আর কাদা তুলে ভোলার চোখের ওপর ছুঁড়ে মারে। আমার চোখ, আমার চোখ। সৌমেন, সৌমেন তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না সৌমেন, চেষ্টা করিস না। নয়নতারা পিসি, নয়নতারা পিসি, ধরো ওকে, ধরো ওকে। সৌমেন এবার উন্মাদের মতো অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করে। কোন দিকে যাচ্ছে সে জানে না। কুয়াশা আর অন্ধকারের চাদর এত ঘন যে পথ চেনা দায়। দৌড়াতে দৌড়াতে সে এসে পৌঁছালো সেই কোপাই নদীর ঘাটে। নদীর জল কালো কুচকুচে দেখাচ্ছে, যেন এক বিশাল অজগর সাপ ফনা তুলে শুয়ে আছে। সৌমেন ঘাটের চাতালের উপর এসে আছাড় খেয়ে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে আসছে। ঠিক তখনই ঘাটের শেষ সিঁড়ির ওপর সে একটা ছায়া দেখতে পেল। হ্যারিকেনের আলোয় সেই ছায়াটা স্পষ্ট হলো এক সময়, কিন্তু এ কাকে দেখছে সৌমেন? ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সৌমেনের হৃদস্পন্দন যেন থমকে গেল। কুয়াশা ভেদ করে যে মুখটা বেরিয়ে এলো, সে আর কেউ নয়, ললিতা সেনের বাবা রণদেব সেন। তার পরনের দামি ওভারকোট, হাতে একটা আধুনিক রিভলভার। মিস্টার সেন, আপনি আপনি এখানে কিভাবে? ললিতাকে তো খুব মেরে ফেলেছে।
আপনার কাজের লোক রামু হরে সবাই শেষ। আপনি পালান, পালান এখান থেকে। এই গায়ে কুহুর ভূত ঘুরছে। ভূত? ভূত নয় সৌমেন, ললিতা মরে গেছে আমি জানি, আর সেই জন্যই তো আমি এখানে নিজে এসেছি। কিন্তু তুমি এখনো সেই ভূতের গল্পেই আটকে আছো। মানে আপনি কি বলছেন? আমি নিজের চোখে কুহুকে দেখেছি। ও ললিতাকে দেয়ালে আছাড় মেরে মারলো। বোকা ছেলে, আরে ললিতাকে তো কুহু মারেনি, ললিতাকে মেরেছে আমার লোকেরা। হ্যাঁ, ললিতা আমার আসল মেয়েই তো ছিল না সৌমেন, ও ছিল এক কুৎসিত চরিত্রের মেয়ে, যাকে আমি এই কয়লা খনির প্রজেক্টের জন্য ব্যবহার করেছিলাম। আর এই পলাশডাঙ্গার জমিটা হাসিল করার জন্য একটা চাল দরকার ছিল। আমি জানতাম তুমি লোভী, তোমাকে ললিতার মায়ায় ফেললে তুমি কুহুকে ছেড়ে দেবে, আর কুহু যখন প্রতিবাদ করবে তখন ওকে সরিয়ে দেওয়াও সহজ হবে। তার মানে ললিতার মৃত্যু? হ্যাঁ, কুহুর সই যখন কাল আমার লোকেরা নিয়ে নিল, তখন ললিতার তো আর কোনো প্রয়োজন ছিল না আমার কাছে, তাই না? আর তাছাড়া ওই চক্রান্তের একজন বড় সাক্ষী ছিল, তাই ওকে সরিয়ে দেওয়ার দরকার তো ছিল বটেই। ভোলাকে ভুল বুঝিয়ে ওকে দিয়েই ললিতাকে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু ওই বুড়ির কাছে সব শুনে নিজেই একটা বড় ঘুঁটি হয়ে উঠল। ও কুহুর মৃত্যুর প্রতিশোধ নিতে উন্মাদের মতো জমিদার বাড়িতে ঢুকে রামুকে খুন করে। ওই দুটোকেও শেষ করে দেবে আমার লোকেরা। খেলা শেষ, খেলা শেষ সৌমেন। কুহুর ভূত বলে কিছু নেই, সবটাই ছিল প্রজেক্টের জমি দখলের আর জ্যান্ত মানুষকে পাগল বানানোর সাইকোলজিক্যাল গেম। এখন এই কোপাই নদীর জলে ললিতা আর তোমার বডি ভেসে যাবে। পুলিশ জানবে ত্রিকোণ প্রেমের জেরে পাগল প্রেমিক সবাইকে মেরে নিজে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পারফেক্ট স্ক্রিপ্ট, তাই না? সৌমেন পাথরের মতো স্তব্ধ হয়ে সব শুনছিল। অলৌকিকতার অন্তরালে লুকিয়ে থাকা এই কর্পোরেট ষড়যন্ত্রের বাস্তবতা কুহুর ভূতের চেয়েও অনেক বেশি বীভৎস, অনেক বেশি বাস্তব। মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে তা সে জানত, কিন্তু রণদেব সেনের এই নিখুঁত চালের সামনে সে ছারপোকা মাত্র। হঠাৎই অন্ধকারের মধ্যে থেকে ভোলার আর্তনাদ ভেসে এলো। সৌমেন, সৌমেন পালা, এরা সবাইকে মেরে ফেল। ভোলার কথা শেষ হওয়ার আগেই একটা গুলির শব্দ। সৌমেন পিছন ফিরে দেখল ভোলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রণদেব সেনের লোকেরা ভোলাকে গুলি করেছে। নয়নতারা বুড়িকেও নদীর পাড়ে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, বস, দুটো কি শেষ করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে কোপাই নদীর জল থেকে একটা তীব্র ঢেউ ঘাটের সিঁড়িতে এসে আছাড় খেল। আর সেই জলের মধ্যে থেকে উঠে এলো এক জোড়া দুজোড়া নয়, শত শত জলকাদা মাখা কঙ্কালসার হাত। রণদেব সেনের লোকগুলো চিৎকার করার সুযোগ পেল না। অদৃশ্য এক আকর্ষণে তাদের শরীরগুলো নদীর গভীর জলের টানে তলিয়ে গেল। রণদেব সেন ভয়ে রিভলভারটা ফেলে দিয়ে পিছিয়ে যেতে লাগলেন। তিনি ভাবছিলেন সবটাই তাঁর সাজানো খেলা, কিন্তু তার কল্পনার বাইরে যে একটা জগৎ আছে সেটা এই মুহূর্তে তিনি বুঝতে পারলেও সেটা নিয়ে চিন্তা করার আর সুযোগ তিনি পেলেন না। তার পেছনের অন্ধকারের দেওয়াল থেকে মর্মর শব্দে বেরিয়ে এলো সেই বিশাল আকার রক্তপলাশ গাছটার ডালপালা। ডালগুলো জ্যান্ত সাপের মতো রণদেব সেনের গলা আর পা জড়িয়ে ধরল। আর তখনই নদীর জলের ওপরে ভেসে উঠল কুহুর সেই চেনা মায়াবী মুখটা। মানুষের লোভ বড় ভয়ানক সাহেব, কিন্তু এই পলাশডাঙ্গার মাটি কোনো পাপীকে ক্ষমা করেনি, কোনো পাপীকে না। চলো, কয়লার খনি তোমাকে ডাকছে, মাটির অনেক গভীর। চারিদিক আবার শান্ত হয়ে এলো। কুয়াশা কেটে ভোরের প্রথম আলো ফুটল কোপাই নদীর চরে। লাল মাটির রাস্তাটা আবার চেনা রূপ ধারণ করল।
সৌমেন ঘাটের সিঁড়িতে একলা বসেছিল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু তার চোখে আর কোনো ভয় নেই। সে ভোলার নিথর দেহের পাশে গিয়ে বসল। ভোলা মারা গেছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। সৌমেন নদীর জলের দিকে তাকাল। জলের ভেতরে আর কোনো বিকৃত রূপ নেই, শুধু একগুচ্ছ তাজা রক্তপলাশ ফুল জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে দূর সীমানায়। সৌমেন পকেট থেকে ললিতার দেওয়া দামি ওয়ালেট, ঘড়ি সব কোপাইয়ের জলে ছুঁড়ে ফেলে দিল। সে আর কলকাতায় ফিরে যাবে না, সেই পলাশডাঙ্গার ঘাটেই থেকে যাবে, যতদিন না কুহু তাকে নিজের কাছে ডেকে নিচ্ছে। আজও বসন্তে যখন সেই রক্তপলাশ গাছটায় ফুল ফোটে, তখন একলা এক যুবকের ভাঙা গলায় গান ভেসে আসে নদীর ঘাটের দিক থেকে। আর বাতাসের মধ্যে দূর থেকে খুব মৃদু নুপুরের শব্দের সঙ্গে ভেসে আসে একটা ফিসফিসানি। আমি আছি সৌমেনদা, আমি এখানেই আছি, আমি আছি, আছি। এই লাল মাটির পথে সন্ধ্যা নামে, কোপাই নদীর জলে শুধু রক্ত খেলা। তোমার ছায়া হয়ে এইখানে রব, ফিরে আসব কুহু কুহু, ফিরে আসব কুহু কুহু।